এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে এই আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ সেদিন থেকে প্রধানত আলবদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব মিলিতভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। দেখেন, আমি আসলে একটা কথা পরিষ্কার বলেছি যে দাড়ি টুপি যারা আছে এরা যদি মৌলবাদ হয়, আপনি মোসালা, আপনি কিন্তু মাদারচোদ। আমরা কেন গালি দিতে চাই না? ধর্ম আমাদেরকে গালি দিতে শেখায় না। আপনি সারা বিশ্ব ঘুরে আমাকে 5টা ভিডিও দেখাতে পারবেন না যেখানে বাইবেল, কোনো মুসলিম বাইবেল পুড়িয়ে দিয়েছে। আপনি 10টা ভিডিও দেখাতে পারবেন না যেখানে কেউ রামায়ণ, মুসলিম রামায়ণ পুড়ায় দিয়েছে। আমি শুধু একটা কথা আপনাদের মাধ্যমে পরিষ্কার ভাষায় বলে দিতে চাই। প্রথম আলো, ডেইলি স্টার এটা ভাঙার জন্য, পুরানোর জন্য সুযোগ করে দেওয়া হয়েছে। ওখানে যদি 500-1000 পুলিশ থাকতো এটা ভাঙতে পারতো? এই অফিসগুলো পুরানোর পরেই মাত্র 18 মিনিটের ভিতর আমরা দেখেছি ডেইলি স্টারের সার্ভার ওপেন হয়ে গেছে। এখন আমাকে বলেন তো, এই অফিসে যদি ডেইলি স্টারের সার্ভার থাকতো, আইপি অ্যাড্রেস থাকতো, 18 মিনিটের ভিতর এটা ওপেন হতো? তার মানে বোঝা গেল প্রথম আলো, ডেইলি স্টারের সার্ভার ভারত থেকে পরিচালিত হয়, এর আইপি অ্যাড্রেস ভারত। এদের মূল কাজ হচ্ছে আমাদের দেশ থেকে তথ্য নিয়ে ভারতে পাচার করা। এখন আসি হুজুরদের বেলায়। হুজুরদের কি হলো? এদেরকে মার্ক করা হলো। কেন মার্ক করা হলো? যেন এদের দাড়ি টুপির সাথে জামাত শিবিরকে জড়িয়ে দেওয়া যায়। আপনাদের মাধ্যমে আইনি ভাষায় কথা বলি, এখনো গালি দিচ্ছি না, আইনি ভাষায় কথা বলি। আপনাদের আব্বা উনি 1974 সালে একটা আইন করেছিল, বিশেষ ক্ষমতা আইন। ওই ক্ষমতার বলে উনি জাতির আব্বা হয়ে উঠতে চাইছিল। ওই ক্ষমতাটাকে এখন আপনারা প্রয়োগ করে সম্ভবত জাতির চাচা হয়ে উঠতে চাচ্ছেন। আপনাদের চাচা চুলার মতো কিছু থাকবে না, সবকিছু উপরে ফেলবো যদি ফ্যাসিস্টের সময়ের কোনো আইন প্রয়োগ করে, দাড়ি টুপি হোক আর দাড়ি টুপি ছাড়া হোক, কাউকে যদি আপনারা দ্বিতীয়বার গ্রেফতার করেন, হয়রানি করার চেষ্টা করেন। দেখেন, আমি ভাঙচুরের পক্ষে না, আমি মবের পক্ষে না। তবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো, আপনারা যদি ধানমন্ডির 32 পিস ইট রক্ষা করতে গিয়ে 32 জনকে রক্তাক্ত করে ফেলতে পারেন, তো প্রথম আলো, ডেইলি স্টারকে রক্ষা করার জন্য 1000 পুলিশ, 500 সেনাবাহিনী মোতায়েন করতে পারলেন না? আমরা আপনাদের সবকিছু বুঝি। আমরা এই ডাল ভাত খেয়ে বড় হয়ে জেনজির এখানে এসে বুঝছি যে আমাদের নিজেদেরকে কিভাবে রক্ষা করতে হয়। আমরা তো আপনাদেরকে আক্রমণ করতে চাই না। আপনারা কি করলেন? মাহমুদুর রহমান স্যার, উনি সরকারকে বারবার রিকোয়েস্ট করেছে যে আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন, অনেক রাত হয়ে গেছে, আমাকে একটা গাড়ির ব্যবস্থা করে দেন। আমি ওখানে যাচ্ছি, ডেইলি স্টার, প্রথম আলো, উদিসির সামনে আমি যাচ্ছি, আমি গেলে আমার কথা শুনবে, আপনার একটা গাড়ির ব্যবস্থা করে দেন। সরকার সারা রাত চেষ্টা করে একটা গাড়ির ব্যবস্থা করে দিতে পারে নাই। তার মানে আপনারা আমাদেরকে উস্কানি দিচ্ছেন যেন আমরা ওগুলো ভাঙচুর করি। ভাঙচুর করাটা খুব অন্যায় হয়েছে, ঠিক হাদি ভাইকে মেরে ফেলানোটা যতটা অন্যায় হয়েছে তার থেকে একটু কম তো, তাই না? আমি বারবার বলেছি আপনাদের অফিস আমরা রেডি করে দিচ্ছি, আপনাদের অফিস আমরা ফিরিয়ে দিচ্ছি। এক হাতে ওই ডেইলি স্টার, প্রথম আলো, উদিসির অফিসগুলো বুঝে নেন, এক হাতে আমার হাদি ভাইকে ফেরত দেন। যদি তা না করতে পারেন, শুধু সামনে নির্বাচন আর উস্কানি দিয়েন না। ওই উস্কানি দিতে গেলে দেখা যাবে পুকুরে লাভ দিচ্ছেন, শীতের ভিতর সেটা ভালো দেখা যাবে না। যে হাদি ভাইয়ের বিচারের জন্য আজকেই লাস্ট 12 ঘন্টা ডেডলাইন, এখন 20 লাখ লোক চলে আসবে, ঢাকা শহর অচল করে দিতে পারবো, সরকার বদল করে দিতে পারবো। সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আপনার আইন উপদেষ্টারা তো ছোট জিনিস। আমরা যদি এখান থেকে যদি এখন 10 পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, সবকিছু কেঁপে উঠবে। কিন্তু আমরা এখানে হাদি ভাই কবরে, আর আমরা শাহবাগে বসে বসে বিচারের জন্য চিৎকার চেঁচামেচি করতেছি। দেখেন, হাদি ভাইয়ের সিকিউরিটি দেওয়া যেত, আমি সাবধান করলেও দেওয়া যেত। আবার পুলিশ যদি মনে করতো না যে 4-5 জন পুলিশ মিলে তাকে প্রোটেকশন দেওয়া যাবে সিভিলে, সেটাও দেওয়া যেত। এখন টোটাল মিলে হাদি ভাইকে যারা খুন করেছে, তাদের সাথে পরোক্ষভাবে যারা জড়িত আছে, প্রত্যক্ষ 2 জন বারবার পুলিশ বলতেছে এরা নাকি মেঘালয়ে চলে গেছে। আবার মেঘালয় পুলিশ বলতেছে যে না, এরা মেঘালয়ে আটক হয় নাই। পুলিশের এই যে দ্বিচারিতা, মানে হাদি ভাইকে প্রোটেকশন দিতে পারলে হয়তো এই দুর্ঘটনাটা ঘটতো না। আবার দুর্ঘটনা ঘটার পরে তারা যে এলোমেলো বক্তব্যগুলো দিচ্ছে, তদন্তের অগ্রগতি নিয়ে যেরকম টাল বাহানা করতেছে, আমার ভাই কবরে আর আমরা এখানে শাহবাগে বলে মিছিল করতেছি, এগুলো আমার কাছে একটু অসামঞ্জস্য মনে হচ্ছে। আজকে 17 দিন না হয়ে 17 ঘন্টায় এর ফয়সালা করা যেত। তো হাদি ভাইয়ের ইস্যুটা নিয়ে আমরা মূলত 2টা কাজ করতে চাচ্ছি না। একটা হলো রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াতে চাচ্ছি না, দ্বিতীয় ব্যাপারটা হলো আমরা ইনকিলাব মঞ্চের আদেশের বাইরে যেতে চাচ্ছি না। দেখেন, হাদিকে নিয়ে কিন্তু সারা বাংলাদেশে কোটি মানুষের আবেগ আছে। এখন ডাক দেওয়ার সাথে সাথে এখানে 20 লক্ষ লোক জড়ো হয়ে যাবে, যেরকম আপনারা জানাজায় দেখেছিলেন।
এনারা যদি এখন প্রয়োজন মনে করে যে হাদি ভাইয়ের বিচারের জন্য আজকেই লাস্ট 12 ঘন্টার ডেডলাইন, এখন 20 লাখ লোক চলে আসবে, ঢাকা শহর অচল করে দিতে পারবো, সরকার বদল করে দিতে পারবো। সেখানে তো স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপরে আপনার আইন উপদেষ্টা তো ছোট জিনিস। আমরা মুখোমুখি হতে চাচ্ছি না, আমরা শুধু চাচ্ছি সারা বাংলাদেশের হাদি ভাইকে নিয়ে যারা আসলে হাদি ভাইকে ভালোবাসে এদের পালসটা বোঝার চেষ্টা করো। আমরা যদি এখান থেকে যদি এখন 10 পা মুভ করি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দিকে, সবকিছু কেঁপে উঠবে। কিন্তু এই জন্য আমরা চাচ্ছি না সামনে নির্বাচন। আবার অনেকে বলেই ফেলছেন যে হাদি হত্যার ব্যাপারটা সম্ভবত নির্বাচন পিছানোর অংশ। না, এরকম না। আমরা সুবিচার চাচ্ছি। কি জন্য সুবিচার চাচ্ছি? যে আপনারা জানেন যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রথম যে কণ্ঠস্বর শহীদ হয়েছিল সেটা শহীদ আবরার ফাহাদ ভাই। তার আসামিরা ধরা পড়েছে, তাদের ফাঁসির আদেশ হয়ে আছে, অথচ তাদেরকে ফাঁসি দেওয়া হচ্ছে না। আমরা কিন্তু এই সরকারের কাছ থেকে তাদের ফাঁসিটা কিন্তু পাই নাই, ওসি প্রদীপের ফাঁসি পাই নাই। অনেক অন্যায় অপরাধ আওয়ামী লীগ করেছিল, শুধু শেখ হাসিনার ফাঁসির আদেশটা পেয়েছে, এই তো। তাছাড়া কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। আমরা 24-এর বিপ্লব করে অর্ধেক বিপ্লব শেষ করে ঘরে ফিরে গেছিলাম, কিন্তু এবার প্রতিজ্ঞা করেছি একটু দেরি হলেও, যদি একটু দেরিও হয়ে যায়, যদি একটু সময়ও লাগে, হাদি ভাইয়ের রক্ত কিন্তু বৃথা যেতে দিচ্ছি না। এখান থেকে হয়তো আমাদের লাশ ফেরত যাবে, নাইলে স্বাধীনতা নিয়ে যাব, একটা কিছু তো নিয়ে যাব। এই জন্য আমরাও একটু ধৈর্য ধরতেছি। ইনকিলাব মঞ্চের আদেশের ভিতর আছি। ইনকিলাব মঞ্চ এখান থেকে এখন আদেশ দিবে, কালকের ভিতর দেখবেন সরকারকে আমরা যে কোনোভাবে ফেলে দিছি। আমার কথাটা বুঝতে পারছেন? কিন্তু আমরা এটা করতে চাই না। আমরা হাদি ভাইয়ের এই শহীদ হওয়ার ব্যাপারটা ইস্যু তৈরি করতে চাই না। আমরা সঠিক বিচার চাই, এবং আমরা এটাও জানি যাদের কাছে আমরা বিচার চাই এরাও পরোক্ষভাবে অনেকেই এই হত্যার সাথে জড়িত। বিচার চেয়ে বিচার পাবো না, প্রহসন পাবো। তারপরেও আমরা আইনের ভিতর থাকতে চাই, আমরা সংবিধানের ভিতর থাকতে চাই। যেহেতু সামনে নির্বাচন, সে ব্যাপারে আমরা সাবধানও থাকতে চাই। এক নম্বর হলো, আমি আওয়ামী লীগের সুরে কথা বলি, আমার দলকে আওয়ামীকরণ করার চেষ্টা করছি। এত বড় মানুষ যে আমার কথায় বিএনপি আওয়ামী লীগের আওয়ামীপন্থী হয়ে যাবে, তাহলে তো আমার মতো এত বড় মানুষ আর এই দেশে নাই। আসলে আমি যদি আমার দলের বিরুদ্ধে কথা বলতাম, তাহলে তো আমার দল তো একদিন আমাকে জিজ্ঞাসা করতো। আপনারা কি কোনো পত্রিকায় বা কোনো টকশোতে বা কোনো ইউটিউবে দেখেছেন যে আমার দল আমাকে জিজ্ঞাসা করেছে যে আপনি কেন এইরকম কথা বলেন? কারণ আমি জানি আমার এই দলটি, বিএনপি, একটা লিবারেল ডেমোক্রেটিক ফ্রন্ট বা প্ল্যাটফর্ম, পার্টিও বলে অনেকে, লিবারেল ডেমোক্রেটিক। এই দলটি গড়ে উঠেছে একজন নেতার নামে, বা একজন নেতা যার নাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। উনি দলটি প্রথমে উদ্যোগ নিয়ে গঠন করেছিলেন। তখন আমি ওই দলে ছিলাম না, এটা না থাকাটা কোনো অপরাধ না। আমি তখন ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম, বা ছাত্রলীগ করতাম, বা আওয়ামী লীগ পন্থী বা বঙ্গবন্ধু, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমি আওয়ামী লীগ ছেড়ে যখন আমি বিএনপিতে গেলাম, সবকিছু জেনে শুনেই বিএনপি আমাকে ওখানে নিয়েছে। এবং বিএনপিতে যখন 2018 সনে আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জেলে চলে যাবেন 8ই ফেব্রুয়ারি 2018 সন, এর 5 দিন আগে 3রা ফেব্রুয়ারি লা মেরিডিয়ানে একটা মিটিং হয়েছিল উত্তরায়। ওখানে বাংলাদেশে শুধু আমাদের নেত্রী, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সবাইকে বলেছে, আমি শুধু আজকে একজনের বক্তব্য শুনবো, ফখরুল ইসলাম আলমগীর, তুমি অ্যাডভোকেট ফজলুর রহমানের নাম ঘোষণা করো। কাজে যিনি সব আমার মাথার উপরের সমস্ত স্থায়ী কমিটির নেতাকে রেখে শুধু ফজলুর রহমানের বক্তৃতা শুনতে চায়, আমার কথায় দলের ক্ষতি হবে এবং দল আমার কাছে জানতে চাবে আমি কি বলেন। না, এটা দর্শকদের কথা। আমাদের মনে হয় যে আমি ওই দর্শকদেরকে চিনি। আমি যেদিন থেকে মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলা শুরু করলাম, হ্যাঁ, সেদিন থেকে প্রধানত আলবদর রাজাকারের ছেলেরা এবং নাতিরা, এরা সব মিলিত ভাবে আমার বিরুদ্ধে কথা বলা শুরু। এর আগে আমি সবারই কিন্তু সবচেয়ে জনপ্রিয় ছিলাম। আচ্ছা, এই দেশে যে 5ই আগস্টের আন্দোলন হয়েছে, আমি চ্যালেঞ্জ করলাম, মাসুদ স্বীকার করে, আমার সন্তান তুল্য স্বীকার করবে জানি না, দেশের ভিতরে আমি হাসিনা সরকারের বিরুদ্ধে যা করেছি এবং বলেছি, কোন বাপ কা বেটার সেই বুকের পাটা নাই, প্রত্যেক মুহূর্তে মৃত্যু চিন্তা করে সব কথাগুলো আমি বলেছি। ঠিক আছে ফজল ভাই, আমি শুধু 2-3টা জিনিস একটু খালি ক্লিয়ার হওয়ার জন্য। এক হচ্ছে যে আমিও আপনার সাথে একমত, হয়তো আপনার কথাগুলি জামায়াতের এগেইনস্টে গেলে জামায়াত এবং তার ছাত্র সংগঠনের লোকেরা নানা ধরনের কথা বলতে পারে। আমি শুধু 2-3টা জিনিস একটু কুইকলি জানতে চাই। 90-এর গণ আন্দোলনের পরে 3 জোটের রূপরেখাতে যখন ছিল, কোন দলই স্বৈরাচার বা রাজাকারদের কাউকে নিবে না। বিএনপি সবার আগে থেকে গিয়ে যখন তাদেরকে নিল, বা 2001 সালে যখন তাদেরকে পতাকা দিল গাড়িতে, তখনও কি আপনি একইভাবে প্রতিবাদ করেছিলেন?
আমি প্রতিবাদ করা না করার প্রশ্ন না, তখন আমি বিএনপি করতাম না, তখন আমি বাংলাদেশে কৃষক শ্রমিক জনতা লীগ নামে জি কাদের সিদ্দিকী সাহেবকে নিয়ে, বীরুত্তমকে নিয়ে আমি একটা নতুন দল করেছিলাম, জি যার নাম কৃষক শ্রমিক জনতা লীগ। এবং 2001 সনে আমি গামছা মার্কার নমিনেশন নিয়ে, গামছা মার্কা নিয়ে ইলেকশন করে আব্দুল হামিদের সাথে কন্টেস্ট করিয়া, অনেকে বলে পাস করছিল, গণায় আমি ফেল করছিলাম, আচ্ছা। তাদের গণায়। ওকে আমার কথাটা বুঝেন, হ্যাঁ। আমার ওইটা আপনি দেখে নিয়েন, আমার সাথে গামছা মার্কা এবং নৌকা মার্কার ভোটের ডিফারেন্স কত ছিল। Okay. যা হোক, আমি সেটা বলতে চাই না। হ্যাঁ। কাজে আমার তখন প্রতিবাদ করা না করা, আমি তখন আরেকটি রাজনৈতিক দল করতাম। এখন যদি আপনি আমাকে আইসা 26 বছর পরে জিজ্ঞাসা করেন না। যে আপনি প্রতিবাদ করছিলেন কিনা, আমি তো সেদিন বিএনপি করতাম। ওকে, এটুকু আমার জানা ছিল। আপনি যখন বিএনপিতে জয়েন করেন তখন কি এই ব্যাপারগুলিকে এভাবেই দেখে আসতেছেন? তো আপনি যখন বক্তৃতা দিচ্ছেন, বেগম জিয়াও শুধু আপনাকে শুনতে চাচ্ছেন, তখনও কি আপনি এই ব্যাপারগুলিকে এইভাবেই পাশে আসছেন? কেন আমি এই প্রশ্ন করছি, আমরা কিন্তু দেখেছি যে বিএনপির বর্তমানে যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন, তিনি বঙ্গবন্ধুকে পাক বন্ধু বলেছেন একাধিকবার। তো সেইটা আপনার রাজনীতির সাথে ঠিক নাকি বিএনপি একটি বহু মতের দল? আমি বলি, বিএনপি আমি বললাম বহুমতের প্ল্যাটফর্ম, এখানে অনেক ফুল আছে এই বাগানে, আচ্ছা। অনেক ধরনের ফুল আছে। Okay, okay. আমি সেখানে গেছি এবং কথা বলেই গেছি, তখন তারেক রহমান সাহেব দেশে ছিলেন না। ওকে আমি যখন বিএনপিতে গেছি, দুনিয়ার কেউ বিএনপি করে না 2006 সনের নভেম্বরের পরে। আমার কথাটা খুব বুঝার চাই, কেউ বিএনপি করে না। হ্যাঁ জামাতও বিএনপি থেকে সরে গেছে। আমি যখন বিএনপিতে গেছি তখন তারা দূরে দূরে চলে গেছে, 1-11 আইসা গেছে। আমার কথাটা বুঝেন, আমি তখন কিন্তু বিএনপিতে গেছি দুঃসময়ে, এবং আমি সব কথা বলে গেছি। আমার কথাটা খুব ক্লিয়ার। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কি বলবো কি করব আমি ক্লিয়ার বলে গেছি, আমি আপনার দল করব, আপনি আমাকে চান। দেখেন, উনি কিন্তু এখনো জীবিত, কাজে উনি কথাটা লন্ডন থেকেও শুনবেন, সবাই শুনবে। আমি ওনাকে বলছি, আপনাকে আমি সাংঘাতিক পছন্দ করি, মারাত্মক ভাবে। যখন আমি ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম তখন আপনাকে আমি ভীষণ পছন্দ করতাম, আপনার নিজস্ব চিন্তাধারার জন্য। আপনি সব মানুষকে সম্মান করেন। তবে নেত্রী, আপনি যদি আমাকে নেন, একটা কথা বলে দেয়, আমি কোনো কারণে মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে যাব না। আমার মতো করে আমি কথা বলবো, এতে যদি আপনি আমাকে নেন নিবেন, না হলে নিয়েন না। আমি সব কথা বলেই গেছি। কিন্তু ওকে, আপনারা, আমার মনে হয় যে ফজলু ভাইয়ের কথা আমরা সবসময় শুনে আসতেছি, দর্শকরাও আজকে একটা পরিষ্কার হলেন। আমি ফজলু ভাই, আমি একটু প্রশ্নটা আপনাকে করে রাখি। আপনি মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে না যাওয়ার ব্যাপারে আপনার একটা স্পষ্ট অবস্থান আছেন এবং একটা জোরালো অবস্থান আছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই যে 53 বছর পার হয়েছে মুক্তিযুদ্ধের পরে, 54 বছর টু বি এক্সাক্ট, মানে নাম্বারের দিক দিয়ে, মুক্তিযুদ্ধের আদর্শের বাইরে বা মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে আপনি বাংলাদেশকে কতক্ষণ দেখেছেন? কোন সময়টাকে আপনি মুক্তিযুদ্ধের আদর্শের ভিতরে দেখেছেন সেটা